সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠানে এবং আয়ুর্বেদের অনুষ্ঠান এবং আপনাদের খুব ভালো লাগার অনুষ্ঠান। নতুন একটি এপিসোড, লাইভ এপিসোড। আপনারা কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন ফোনে। চটপট ফোনে চলে আসুন, অনেকটা সময় আপনাদের সাথে থাকবো আমরা। বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আমরা আলোচনা করি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আজকে আমরা ডায়াবেটিস নিয়ে ডাক্তারবাবুকে অনুরোধ করেছি কিছু বলার জন্য। ডায়াবেটিস বা সুগার ঘরে ঘরে, 10টা ঘরের মধ্যে এখন 6টা ঘরে ছেয়ে গেছে ডায়াবেটিস। কারোর না কারোর ফ্যামিলি মেম্বারের মধ্যে ডায়াবেটিস হবেই হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, ওয়ার্ল্ডেও কিন্তু অ্যালার্মিং রেটে WHO বলছে যে ডায়াবেটিস বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে, ক্রমাগত অনুসারে কিন্তু বেড়েই চলেছে ডায়াবেটিস। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন দরকার। ডায়াবেটিস নিয়ে অনেক আলোচনা হয়েছে, আরও যেন হলে ভালো হয় আপনাদের জন্য। তাই সুগার বা ডায়াবেটিস নিয়েই আলোচনা শুরু করব। ডাক্তারবাবু উপস্থিত, বিভিন্ন ডাক্তারবাবুরা এনবিপির পক্ষ থেকে আমাদের শোতে আসেন, মেডিকেল লাইভ শোতে, এবং এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করি। মাঝখানে আপনাদের ফোনগুলোও নিই, আর একদম শেষে আমরা ইন্টারভিউ পার্টে চলে যাব। পেশেন্টরা কে কেমন আছেন সেগুলোও তো জানাতে হবে এনবিপিতে এসে, সেই প্রসঙ্গেও আসবো। একদম শেষে আমরা ইন্টারভিউ বাইট সবার জন্য রাখতে পারবো। আর অবশ্যই হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এখন লাইভে আসবেন, পরে অবশ্যই রাত 10টা অবধি, সকাল 10টা থেকে হেল্পলাইন নাম্বার খোলা, কথা বলতে পারবেন 9830235527 অথবা 37-এ। কলকাতা হাওড়ায় রেগুলার চেম্বার হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু আমাদের জেলায়, ডিস্ট্রিক্টসগুলোতে এবং আমাদের রাজ্যের বাইরেও কিন্তু বিভিন্ন রাজ্যে আমাদের এনবিপি চেম্বার বা ক্লিনিক হয়। আর অবশ্যই কিন্তু পঞ্চকর্মা ট্রিটমেন্ট নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। পঞ্চকর্মা ট্রিটমেন্ট এনবিপিতে হয়, আয়ুর্বেদের একটা মোক্ষম এই জায়গা রয়েছে পঞ্চকর্মা আয়ুর্বেদ ট্রিটমেন্ট। এবং এনবিপিতেও কিন্তু বিভিন্ন সেন্টার বা বিভিন্ন ক্লিনিকে, কলকাতায়, শিলিগুড়িতে, সর্বত্র আমাদের এই পঞ্চকর্মা ট্রিটমেন্ট হচ্ছে। এবং অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা থাকেন উপস্থিত। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকে, সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় আমাদের অনুষ্ঠান, টিভি চ্যানেলে অনুষ্ঠান দেখছেন নিয়মিত প্রতিদিন এই সময়। আর অবশ্যই কোয়ালিফাইড ডক্টরসরা থাকেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা আমাদের মধ্যে উপস্থিত থাকেন। আজকেও উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে ডক্টর এস ভাদুরী। ডক্টর ভাদুরী, নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস রোগটি কি এবং কি কারণে হয় প্রথমে জেনে নিই। যেটা আমাদের ডায়াবেটিস বলছি, আমাদের যেটা সবচেয়ে বেশি এখন এফেক্ট করে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস ম্যালাইটাইস বলে একে চেনা যায়। অ্যাকচুয়ালি ডায়াবেটিস জিনিসটা কি আমরা একটু বুঝে নিতে হয়। আমাদের এটা জানি যে আমরা যখন খাদ্য খাবার খাই, বিশেষ করে শর্করা জাতীয় যে খাদ্য খাবারগুলো খাচ্ছি, সেটার কি হয়, গ্লুকোজে কনভার্ট হয় বা ধরুন সুগারে কনভার্ট হয়। এই আমরা শুনি যে যাদের ডায়াবেটিস আছে তাদের নাকি ব্লাড সুগারটা হাই। তার মানে নর্মাল যে ব্লাড সুগারটা থাকা দরকার, ব্লাডের মধ্যে যে পরিমাণ সুগার যাবে তার থেকে বেশি থাকে, এবং যখন রক্ত পরীক্ষা হয় সেই ব্লাড দিয়ে দেখা যায় সুগারটা বেশি আছে। এই কন্ডিশনটাকে আমরা বলি কি, ডায়াবেটিস। তো ডায়াবেটিস অ্যাকচুয়ালি হয় কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে যে সুগার হঠাৎ বেড়ে যাচ্ছে কেন, বা আমাদের এই যে ডায়াবেটিস এটা কেন বলছি, এগুলো বোঝার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে কি হয়। যে আমাদের বডিতে যখন আমরা কোনো খাদ্য খাবার খাই, যখন আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ যায় বা সুগার যায় আপনি বলতে পারেন, তো তখন কি হয়, আমাদের একটা অর্গান আছে, যেই অর্গানটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের কাজ হচ্ছে, তার মধ্যে কিছু কোষ আছে, যেই কোষগুলোর নাম হচ্ছে আমাদের বিটা সেল বলা হয়। সেই বিটা সেলগুলোর কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। এই ইনসুলিনের কাজটা কি, ইনসুলিন হচ্ছে একরকম পদার্থ, যেই পদার্থটা কি করবে, তখন ব্লাডে চলে যাবে। যখনই চিনি ঢুকছে ব্লাডে, ও ব্লাডে চলে যাবে, এবং যতটা চিনি নর্মাল থাকার দরকার, কারণ হচ্ছে চিনি আমাদেরকে কিন্তু এনার্জি দেয়, মানে গ্লুকোজই আমাদের কিন্তু মেইন এনার্জি দেয়। ও কি করবে, ইনসুলিনের কাজ হচ্ছে ও ওই সুগারের কণাগুলোকে নিয়ে নিয়ে আমাদের প্রত্যেকটা কোষের ভিতরে ঢুকিয়ে দেবে। কোষের ভিতরে যখনই ঢুকবে, আমাদের প্রত্যেকটা কোষ একটা করে রান্নাঘর থাকে, সেই রান্নাঘরে ওটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে। যে জ্বালানিটা ব্যবহার করে আমরা বেঁচে আছি, যে কোনো কাজকর্ম, বা আমরা বেঁচে আছি, আমাদের হার্ট কাঁপছে, মানে স্পন্দন হচ্ছে, আমরা মুভমেন্ট করছি, এই কথা বলছি, ব্রেন ফাংশন করছে, সব কিছুর জন্যই কিন্তু ওই জ্বালানিটা দরকার। যখন মানুষ মারা যায় তখন ওই জ্বালানিটাকে তখন আর ফাংশন করে না, তখন আমাদের কোষগুলো সেই জ্বালানিটাকে আর ব্যবহার করে না। তার জন্য মানুষ একটা টাইমের পর দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে মারা গেলে। তো এই জ্বালানিটা আমাদের দরকার, ঠিক আছে। ইনসুলিনের কাজ হচ্ছে ওই যে আমাদের কোষের মধ্যে সুগারটাকে নিয়ে গিয়ে বা গ্লুকোজ মলিকুলটাকে নিয়ে ঢুকিয়ে দেওয়া।
কিন্তু বিভিন্ন কারণ আছে যে কারণের জন্য দেখা যায় এই যে ইনসুলিনটা সে এই কাজটা ঠিকমতো করতে পারছে না। তার দুটো ফাংশন হয়, একটা হয় কি পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে না আমাদের ওই ইয়ে থেকে, প্যানক্রিয়াস থেকে বেটা সেল যেটা তৈরি করতে পারছে না, অথবা দেখা যাচ্ছে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে ও ঠিক মতো কাজ করতে পারছে না, ও সেল যে আমাদের কোষগুলোর মধ্যে প্রত্যেকটা বডির কোষের মধ্যে গিয়ে ওই গ্লুকোজটাকে ভরে দিতে পারছে না। এই দুটো কারণে দেখা যায় যে চিনির মাত্রাটা বা শর্করার মাত্রাটা আমাদের ব্লাডে বেড়ে গেছে এবং আমরা ব্লাড টেস্ট করলে দেখি যে ব্লাড সুগার বেড়ে গেছে, আমরা বলি যে ডায়াবেটিস হয়ে গেছে। এইটা হচ্ছে মেন ফান্ডা। আরো আলোচনায় আসবো ডায়াবেটিস বা সুগার নিয়ে। আজকে আলোচনা হচ্ছে ব্লাড সুগার বা ডায়াবেটিস। তার আগে ফোনে কেউ আছেন অপেক্ষা, একটু দেখে নি কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে স্বরূপ বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন স্বরূপ, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে, কি প্রবলেম বলুন, ডক্টর ভাদুরী আছেন লাইভে। প্রবলেম হচ্ছে আমার খিদেটা কম হয়, কিন্তু আবার মাঝে সাঝে জ্বর আসে। খিদে কম হয়, হ্যাঁ। মাঝে সাঝে জ্বর আসছে, এটা কি ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে নাকি সবসময় সারা বছর ধরেই হয়? প্রায় হয় এটা, সিজনে না প্রায় হয় জ্বরটা। সারা বছরই হয়? হ্যাঁ। এর জন্য কোনো সময় ডাক্তার দেখিয়েছেন যে কেন বারে বারে আসছে? দু একবার করা হয়েছে, রিপোর্ট করা হয়েছে, ঠিকঠাকই ছিল, আমার দিকে না ফের বাবা হচ্ছে। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে যে জ্বরটা কোনো রোগ না, এটা একটা সিমটম। ভিতরে কোনো সমস্যা হলে তার রেজাল্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পাই যে জ্বর হয়েছে, ঠিক আছে? এটা শরীর রোগ প্রতিরোধ করার একটা পদ্ধতি, যাতে কোনো ইনফেকশন শরীরের মধ্যে আসলে সেটাকে মেরে ফেলতে পারেও, তার জন্য গায়ের বডির টেম্পারেচারটা বাড়িয়ে দেয়। তার মানে এটা যে আপনার বারে বারে হচ্ছে, ভেতরে কোনো একটা কিন্তু সমস্যা হয়তো সৃষ্টি হয়েছে। আপনি কিন্তু এটাকে ফেলে রাখবেন না, একবার এসে আমাদের কাছে দেখান, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে প্রপার গাইডেন্স দেবে কি করতে হবে, কিভাবে করতে হবে এবং তার কি ট্রিটমেন্ট আছে। যখন আপনি আসবেন জানা যাবে যে কি কারণে আপনার এটা হচ্ছে। কিছু টেস্ট করতে হলে আমরা টেস্টগুলো করিয়ে নেব, ঠিক আছে? আর খিদে যেটা পায় না, ভেতরে কোনো সমস্যা থাকলে এমনিতেই খিদে পাবে না, বা ধরুন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক মতো কাজ করছে না, সেটা হতে পারে। বিস্তারিতভাবে যদি এটা বুঝতে হয় যে কি হয়েছে, তাহলে আপনার কিন্তু আমাদের সামনে আসতে হবে, আমাদের চেম্বারে এসে দেখান, আমাদের ডাক্তারবাবুরা ওটা ফাইন্ড আউট করে নেবে কি থেকে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। বাহ। হাওড়াতে আমাদের চেম্বার আছে, তিনটি চেম্বার এনবিপির। হাওড়া শিবপুরে চেম্বার, হাওড়া বেলুড়ে চেম্বার এবং হাওড়া বাল্টিকুড়ি দাসনগরের চেম্বার। আপনি হাওড়া থেকে ফোন করলেন, হাওড়ার যেটা আপনার কাছে হবে একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। এই যে খিদে হচ্ছে না, বা আপনার অবশ্যই কিন্তু যে সমস্যাগুলো রয়েছে, জ্বর হচ্ছে মাঝে মধ্যেই বারবার, এগুলো ফেলে রাখবেন, একটু ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে নিন, ওষুধ নিন এবং অবশ্যই সেরে উঠুন। শুভকামনা রইল, যত তাড়াতাড়ি সম্ভব একটু হাওড়ায় দেখিয়ে আপনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করুন। হাওড়া শিবপুর, হাওড়া বেলুড়, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরের চেম্বার। কলকাতায় ল্যান্সডাউনের চেম্বার, দক্ষিণ কলকাতায় ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের ঠিক অপোজিটে। এটা হচ্ছে হাজরা থেকেও সুবিধা হবে, এদিকে দেশপ্রিয় পার্ক থেকেও সুবিধা হবে, আসতে একদম শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে ল্যান্সডাউন চেম্বার আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের রয়েছে। খিদিরপুরে চেম্বার আছে, হাতিবাগানে চেম্বার, আমতলায় চেম্বার, আর নর্থ চব্বিশ পরগনা মধ্যমগ্রামে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার, সব ক্লিনিক অ্যাটেন্ড করেন এবং সব টিভি প্রোগ্রামেও আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সব ডাক্তারবাবুদের পাচ্ছেন। আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা তো আছেনই, পাশাপাশি সব ডাক্তারবাবুরাই কিন্তু থাকেন। আমি বাইরের চেম্বারগুলো এর পরে বলবো, ফোনেও চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, পরে যোগাযোগ করবেন 9830235527 অথবা 37। প্রতিদিন অনুষ্ঠান, টিভি চ্যানেলে অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানগুলো আপলোড করা থাকে, ফেসবুক ইউটিউবে আপনারা বারবার দেখতে পারবেন। অবশ্যই কিন্তু ডক্টর ভাদুরী আজকে রয়েছেন এবং সুগার বা ডায়াবেটিস এটা কিন্তু দিনে দিনে খুব বৃদ্ধি পাচ্ছেন দ্রুত। তো এইটা নিয়ে আমাদের কিন্তু কনসিয়াসনেস দরকার, সে ব্যাপারেই আজকে আলোচনা করছি। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, এবার আমাদের একটু কি জিনিসটা বোঝা গেল, এবার আমাদের বুঝতে হবে কেন হয়। যদি আমরা কেন হয়টা বুঝতে পারি ভালো করে, তাহলে আমরা সতর্ক হতে পারবো। সেই হিসাবেই বলবো যে বিশেষ বিশেষ কারণ হচ্ছে যেগুলোর জন্য এটা হয়। তার প্রথম একটা কারণ হচ্ছে আমাদের যে ইনসুলিন ঠিক মতো প্রোডাকশন হলো না, এটা বললাম। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ইনসুলিন যেটা আছে সেটা ঠিক মতো কাজ করতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা বলা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আমাদের অতিরিক্ত ও মোটা হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা বড় কারণ, যার জন্য দেখা যায়
যে এই ডায়াবেটিসটা ট্রিগার আপ হয়ে যায় বা ডায়াবেটিক হয়ে যায় মানুষ, ঠিক আছে। চতুর্থ ব্যাপার যেটা আছে সেটা দেখা যায় যে অনেক সময় আমাদের জেনেটিক ব্যাপারটা থাকে। ধরুন বাবার দিকে বা মায়ের দিকে কারো সমস্যাটা আছে, সেই জিন গঠিতভাবে আমাদের শরীরে এটা চলে এসছে, এবং তার পাশাপাশি যখন আমার এই যে জিন ধরুন কারো শরীরে এসছে, জিনের জেনেটিক ব্যাপারটা সেটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। কিভাবে? যাতে আপনার সব লাইফস্টাইলগুলো ঠিক থাকে, যা যা করা উচিত সেগুলো যদি আপনি মেনটেন করেন, একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনার বাবা মায়ের দিকে কারো থাকলেও কিন্তু আপনার নাও আসতে পারে। এটা যে আসবেই যে 100% বলে ওরকম কিছু হয় না। আরেকটা যেটা বলছিলাম, তাহলে তার মধ্যে কি হলো, লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে কি, যদি আপনার খাদ্য খাবারের ধরন ঠিক না থাকে, ধরুন আপনি অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেয়ে ফেলছেন, যেটায় আপনার প্যানক্রিয়াসের ঠিক মতো কাজ করতে পারছে না, বা ও হাঁপিয়ে উঠছে, মানে যোগান দিতে দিতে ইনসুলিনের ও হাঁপিয়ে উঠছে, তাহলে এই গন্ডগোলটা হতে পারে। তার আরেকটা কারণ কি, ধরুন আপনি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বাইরের মানে আনহেলদি খাবার টাবার বেশি খাচ্ছেন, তখন কি হবে, আপনার ভেতরের শরীরে অর্গানগুলো ডিফেক্ট হবে, মেটাবলিজম ঠিক মতো হবে না, মানে এই যে এনার্জিতে কনভার্ট হওয়ার ব্যাপারটা ঠিক মতো হবে না, অটোমেটিক সুগার বেড়ে যাবে। তারপরে আরেকটা ব্যাপার থাকে যে আপনার যদি মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় থাকে, মানসিক চাপ যদি দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় আছে, তাহলে যে খারাপ হরমোনটা, যেটা মানে স্ট্রেস হরমোন আমাদের বলি, সেটা বেড়ে যায়, তাহলে সে কিন্তু এই কাজটার মধ্যে ব্যাঘাত ঘটায়। এই যে গ্লুকোজের মানে ইনসুলিনের কাজটা, গ্লুকোজকে নিয়ে নিয়ে ঢোকানো, এইগুলোর মধ্যে ব্যাঘাত ঘটায় বা প্রোডাকশনের মধ্যে ব্যাঘাত ঘটাবে, ঠিক আছে, মানে কার্যক্ষমতাটা কমিয়ে দেবে ইনসুলিনের, তখন কিন্তু দেখা যাবে এই প্রবলেমগুলো আসছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে ধরুন আপনার যে লাইফস্টাইল ঠিক নেই, একটা তো খাদ্য বললাম, একটা খাবার দাবার কিরকম হওয়া উচিত, সিডেন্টারি লাইফস্টাইল, মানে আপনি সারাদিন খালি চেয়ারে বসে বসেই কাজ করেন, শুয়ে থাকেন, বসে থাকেন, এগুলোই চলছে, কিন্তু আপনার মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, যার কারণে ধরুন আপনার হজম শক্তি ঠিক থাকবে, বা ধরুন আপনি যে খাদ্য খাবারটা খাচ্ছেন তার মধ্যে যে ক্যালোরিটা থাকছে সেটা বার্ন হয়ে যাচ্ছে ঠিক মতো, এগুলো যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার কিন্তু এই সুগারের সমস্যাটা আসতে পারে। কি কারণে সুগারে আক্রান্ত হই আমরা ম্যাক্সিমাম মানুষ, সেটা কিন্তু আজকে ডাক্তারবাবু সুন্দরভাবে বলে দিলেন। ডক্টর ভাদুরী আছেন, আপনাদের যথাসাধ্য হেল্প করছেন, ভীষণভাবে আপনারা উপকৃত, আমাদের অনুষ্ঠান দেখে ইনফরমেশন গ্যাদার করেন প্রত্যেক দিন প্রতিনিয়ত। আর ফোনেও কেউ আছেন, একটু দেখে নি তার কি প্রবলেম হয়েছে, ডক্টর ভাদুরীকে কি বলছেন শুনে নি। হ্যালো, কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি হাওড়া বাগনান থেকে বলছি। বলুন। আমার সমস্যা বলতে না, মানে আমার ওই লিভারেরই প্রবলেম আছে, খাওয়ার পরে একটু অ্যাসিডিটি হয়ে যায়। আপনারা বলছিলেন যে লিভার আচ্ছা, প্রবলেম। মানে আপনার কি কোনো টেস্ট করিয়েছিলেন? যে লিভারের প্রবলেমটা বুঝলেন, এটা কোনো কি টেস্ট আগে করিয়েছেন? না না, টেস্ট করাই, মানে আপনার কথা শুনে বুঝতে পারছিলাম। আচ্ছা, এরকমই মানে আপনার মেন যে সমস্যাটা সেটা হচ্ছে অ্যাসিড হয়ে যায়, তাই তো, খাবার খেলে? আচ্ছা, আপনার কি স্টুল পাস ঠিক মতো হয়, মানে কনস্টিপেশন আছে কি নেই? মানে কোনো কোনো দিন সমস্যা হয় একটু। কোনো দিন হয়। আর আপনার রেগুলার যে খাদ্য খাবারের ধরন, তার মধ্যে কি অতিরিক্ত তেল জাতীয়, মশলা জাতীয় খাবার থাকে? না, রেগুলার তো তেল জাতীয় মশলা খাই না, হয়তো সানডেটা একটা দিন হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, শুনুন প্রথম আপনি। কথা যে লিভার কিন্তু হজমের জন্য একটা প্রয়োজন, কিন্তু আপনার যে লিভার থেকেই হচ্ছে কিনা সেটা বোঝার জন্য কিছু পরীক্ষা করা দরকার। আমি একটা কথা বলছি, আপনি আমাদের হয়তো নিয়মিত প্রোগ্রাম দেখেন, তার জন্যই বলতে পারছেন যে লিভার নিয়ে আমরা কথা বলি। দেখুন, কতগুলো ব্যাপার আছে। অনেক সময় পেটের সমস্যা হলে আমরা কি কি দেখতে পারি সিমটম। অনেক সময় দেখা যায় যে আমাদের পায়খানা কষে গেছে, পটি ক্লিয়ার হচ্ছে না, এটা একটা সিমটম। অনেক সময় দেখি যে আমাদের যে লুজ মোশন হচ্ছে, মানে পটিটা লুজ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় একবারের জায়গায় অনেকবার পটি হচ্ছে, কোনো সময় কম, কোনো সময় বেশি, কোনো সময় নরম, কোনো সময় শক্ত, এইভাবে মিলিয়ে মিশিয়ে। আবার অনেক সময় দেখা যায় যে পেটের মধ্যে ব্যথা রয়েছে, ঠিক আছে। তারপরে দেখা যায় যে অনেক সময় পটি করতে গেলে আমের মতো বেরাচ্ছে, আমাশয় যেটা বলা হয়, সেগুলো আছে। এবার এগুলো অনেক রকম সমস্যা আমরা দেখতে পাই যদি পেটের সমস্যা থাকে, আর তার এগুলোর থেকেই কোনো না একটা কোনোর থেকে দেখা যাচ্ছে আপনার গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, এই সমস্যাগুলো বাড়ছে। এবার এই যে আমাদের খাদ্য খাওয়ার হজম হওয়ার প্রক্রিয়ার মধ্যে আমাদের লিভারেরও একটা বড় ফাংশন আছে।
এবারে আপনার ওটা লিভার ফাংশন ঠিক খারাপ হচ্ছে বলে হয়েছে, না আপনার খাদ্য খাবারের ধরন থেকে হচ্ছে, না দেখা যাচ্ছে আপনার কোনো মানসিক চাপ থেকে পেটের সমস্যা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু হয়। তো আমরা অনেক সময় দেখি ভাবি খালি ভালো খাচ্ছি তবু কেন হচ্ছে, দেখা গেছে যে আমাদের স্ট্রেস এত হাই, অথবা দেখা গেছে একজন মানুষ ডেলি ডেলি রাত জাগছে, হজম ঠিক মতো হচ্ছে না, দেখা যাচ্ছে পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে, পরের দিন সকালে উঠলেই অ্যাসিডিটি, গলা বুক জ্বালা করছে। তো এরকম অনেকগুলো কাজ হয় যে কারণে প্রবলেমটা হয়। প্রথম কথা যেটা করতে হবে, আপনার একবার আমাদের কাছে আসতে হবে। আমাদের কাছে এলে ডাক্তারবাবুরা দেখে শুনে পরীক্ষা করার দরকার পড়লে পরীক্ষা করে আপনাকে সঠিক ব্যাপারটা বলবে যে আপনার এই সমস্যা হয়েছে। আর যেগুলো ধরুন এই যে গ্যাস, অ্যাসিডিটি, এগুলো হচ্ছে একটা কোনো একটা সমস্যার একটা বাহির প্রকাশ, মানে হচ্ছে এগুলো হচ্ছে সিমটম আপনি বলতে পারেন, ঠিক আছে। অ্যাসিডিটি বেড়ে গেল, কেন বাড়লো তার পিছনে একটা কারণ থাকবে, সেই কারণটাকে খুঁজে নিয়ে যখন আমাদের আয়ুর্বেদের চিকিৎসা হয়, আপনি এনবিপিতে এলে সেই চিকিৎসাটাই পাবেন এবং দেখা যাবে এই সমস্যাটা পার্মানেন্টলি আপনার ঠিক হয়ে গেছে। তখন দেখা যাবে আপনি হয়তো বাইরে গিয়ে কোনোদিন ওই যে সানডেতে খাচ্ছেন রিচ খাবার, তাও দেখবেন হয়তো চট করে অ্যাসিডিটি হবে না। হ্যাঁ, রেগুলার করলে পেটের মধ্যে কিছু আমাদের মাইক্রোবস থাকে, সেগুলো ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া থাকে, সেগুলো নষ্ট হয়ে যায় বাজে খাবার খেলে। ভালো খাবার খেলে আবার সেগুলো বেঁচে থাকে এবং খারাপ ব্যাকটেরিয়াকে জন্মাতে দেয় না। তো এই ব্যাপারটা আপনি কিন্তু মেনটেন করতে পারবেন যখন আপনি একবার আমাদের কাছে এসে দেখিয়ে আপনার সমস্যাটাকে সারিয়ে নিতে পারবেন। বাহ, যত দ্রুত সম্ভব গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো সারিয়ে নিন। ক্রনিক আস্তে 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 কিন্তু বাড়তে থাকে প্রবলেমটা এবং নানান সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। গ্যাস, অম্বল, অ্যাসিডিটিটা নেগলেক্ট করবেন না। আচ্ছা, আরেকজন কেউ আছেন বোধহয় ফোনে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? এই বলছিলাম হচ্ছে আপনার ওই জয়নগরের সাইডে। আচ্ছা, জয়নগর, সাউথ 24 পরগনা। কি হাজা বলছি। বলুন। মার সমস্যা বলতে বডি ঠিক ক্লিয়ার হয় না, বুঝলেন? আচ্ছা, তো মা এখানে কোনোদিন কোনো অ্যালার্জি হয়ই না। আচ্ছা, ওই সমস্যায় খুব ভুগি আমি। কতদিন হচ্ছে? এটা মানে প্রায় দেখতে পাচ্ছি 2 মাস ধরে এরকমই হচ্ছে। বয়স কত একটু বলুন। মানে লঙ্কার গুঁড়ো খেলে কি হয় না কি আমি এটা বুঝি না। না, আপনি কি, আপনার বয়স কত? বয়স হচ্ছে 30। 30? হুম। আপনি কি ধরনের কাজকর্ম করেন? বসা কাজ করি, বসা কাজ করছেন? আচ্ছা, ডিজাইনের কাজ করি। হ্যাঁ, ডিজাইন করি বসে। আচ্ছা, ডিজাইনের কাজ করেন। আপনি কি অনেক রাত জেগে জেগে কাজ করতে হয়? 12টা বেজে যায়, 12:30, 1টা বেজে যায়। আচ্ছা, আর আপনার কি স্মোকিং এর নেশা আছে? না। ধূমপানের নেশা আছে? না, বা ওটা কোনোদিন খাই না। বা ড্রিঙ্ক করেন কি? না, ওই নেশার কিছু দ্রব্য আমি খাই না। আচ্ছা, আর খাদ্য খাবারের মধ্যে কি জিনিসটা বেশি থাকে আপনার? খাদ্য খাবার বলতে আমি যেখানে থাকি তো সবজিটা কম পাই, হ্যাঁ, শুধু আলুটা। শুধু আলুটাই থাকে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। টিভিতে শুনুন এবার। দেখুন, আপনার যে এই যে কনস্টিপেশনের প্রবলেমটা আছে, প্রথম কথা, এই কনস্টিপেশনেরটা যদি ঠিক করতে হয়, আপনি একটা কথা বললেন যে শাকসবজি কম খাই। আপনি তার মানে হয়তো কিছুটা বুঝতে পারছেন যে এটা একটা বড় কারণ কেন শাকসবজি খাওয়া উচিত। তার মধ্যে মিনারেলস আছে, ভিটামিনস আছে, এগুলো আমরা জানি। তাছাড়া এই হজমের ব্যাপারে কেন দরকার, কারণ হচ্ছে এর মধ্যে ফাইবার থাকে, ঠিক আছে। এই ফাইবারটাই কিন্তু আমাদের এই হজম হতে খুব বেশি সাহায্য করে। যদি ফাইবারটা আমরা না খাই তাহলে এই যে কনস্টিপেশনের ব্যাপারটা এটা কিন্তু চলে আসবে। এই জন্য বলা হয় শাক সবজি খেতে হয়। শাক কথাটাকে ওই জন্যই বলেছে, শাকের মধ্যে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে এবং কিছু সেলুলোজ বলেও থাকে, ঠিক আছে, যেটা হয় আমাদের মানুষের হজম হয় না, কিন্তু ওটা আমাদের স্টুলটা ক্লিয়ার করতে, পেট পরিষ্কার করতে সাহায্য করে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে থাকতে হবে। আলুটা একেবারেই কিন্তু সবজিটার মানে যে ডেফিনেশন তার মধ্যে পড়ে না। আলুটার মধ্যে বেশিরভাগই দেখা যায় শর্করা জাতীয় জিনিস রয়েছে, কিন্তু আর যে গুণাগুণগুলো সেগুলো আলুর থেকে আরো বেশি রয়েছে অন্য অন্য যেসব সবুজ শাকসবজি রয়েছে তার মধ্যে। তো আলু খাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি সুগারের প্রবলেম না থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু তার পাশাপাশি কিন্তু সেই জিনিসগুলো খেতে হবে যেটা আমি বললাম। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, জলের পরিমাণটা বাড়াতে হবে। জল যদি বেশি করে না খান, আপনার যে এই যে ডাইজেস্টিভ সিস্টেমটা, যেখান দিয়ে আমাদের মুখ থেকে শুরু একদম
মলদ্বারে গিয়ে শেষ হয়েছে, এইটা পরিষ্কার থাকবে না, আর নোংরাগুলো বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না। তার জন্য জল আপনার খুব বেশি খেতে হবে। যে মোটামুটি চেষ্টা করুন আপনার যা ওজন তাকে গুণ করুন 50 ml দিয়ে। ধরুন যদি 60 কেজি হয়ে যায় ওজন হয়, তাহলে 5 6 30, 3 লিটার জল খাবেন। যদি 50 কেজি ওজন হয় 2.5 লিটার খাবেন। 70 কেজি হলে 3.5 লিটার খাবেন। এই হিসাবটা করে একজন সুস্থ মানুষ জল খাওয়া উচিত, যার খুব বেশি পরিশ্রম, শারীরিক পরিশ্রম হয় না, বা ধরুন কিডনির সমস্যা নেই বা হার্টের কোনো রোগ নেই, তারা কিন্তু এইভাবেই জলটা খেতে পারেন। তাহলে সুস্থ থাকবেন এবং এই যে সিস্টেমটা পরিষ্কার হবে। আর রাতের ঘুমটা যতটা পারবেন বেশি ঘুমোবেন। আচ্ছা, আরেকজন কেউ আছেন দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্বপন বেরা বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন। আমার রাত্রিবেলার দিকে না, বিশেষ করে মানে একটা পায়ের মধ্যে প্রচন্ড একটা টান ধরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একবার অনেকদিন ধরেই আমার আছে আর কি। পায়ের মধ্যে টান ধরছে, তাই তো? হ্যাঁ, রাতের দিকে এটা মেনলি হয় আর কি। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? অনেকদিন ধরেই হচ্ছে, 2-3 বছর ধরে প্রায় হচ্ছে। আচ্ছা, আপনার জল খাবারের টেন্ডেন্সিটা কেমন আছে? জলটা কতটা পরিমাণে খান? মোটামুটি তোমাকে মানে খাই, ঠিকঠাক পরিমাণেই খাই। আচ্ছা, আর কি ধরনের কাজ করেন আপনি? হ্যাঁ, আপনার কাজের ধরনটা? স্টুডেন্ট। স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট। আচ্ছা, আর রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ, হ্যাঁ, রাতে ঘুম হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আচ্ছা। প্রথম কথা যেটা বলবো যে আপনার একটা যে রুটিন হয় আমাদের, সেই রুটিনের মধ্যে কিন্তু আমাদের খাদ্য খাবারের যেমন নিয়ম করে খেতে হয়, একটু ভালো খাদ্য খাবার খেতে হয়, তার পাশাপাশি আমাদের কিছু শারীরিক পরিশ্রম করতে হয়, ঠিক আছে? সেটা মানে ধরুন আপনি বোঝা তোলে বেড়াবেন, বা সারাদিন ঘরের কাজ করছেন, ওটা বলছি না আমি। মানে ধরুন যোগ অভ্যাস করলেন, ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করলেন, বা একটু হাঁটা চলা করলেন, এগুলো রেগুলার করতে হয়। তাহলে কি হয়, আমাদের শরীরের যে মাংসপেশির তার মানে যে ইয়েটা, টাইটনেসটা ঠিক থাকবে, ঠিক আছে? সেটা অতিরিক্ত টাইট হয়ে যাবে না মাসেলগুলো। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে ব্লাড সার্কুলেশন খুব সুন্দর হবে, এটা দ্বিতীয়টা। এবং তৃতীয় যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে একবার আপনি আমাদের এখানে আসুন। কেন বলছি, অনেক সময় যে কিছু কিছু ডেফিসিয়েন্সি থাকে শরীরের মধ্যে, কিছু অভাব সৃষ্টি হয়, বিভিন্ন জিনিসের মিনারেলস ভিটামিনসের অভাব সৃষ্টি হয়, সেগুলোর থেকেও কিন্তু দেখা যায় যে এই মাসেলগুলো ক্র্যাম্প করছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে, সব বিস্তারিতটা বার করতে গেলে কিন্তু আমাদের কাছে আপনার আসতে হবে, এসে আমাদের ডাক্তারবাবুদের দেখাতে হবে। তারপরে আমাদের এখান থেকে যদি মনে হয় যে কোনো পরীক্ষা করতে হবে, পরীক্ষা করা হবে এবং ট্রিটমেন্ট চলবে। আস্তে আস্তে এই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বাহ, একটু যোগাযোগ করে নিন এনবিপির নাম্বারে। সবার জন্য এনবিপির নাম্বার তো খোলা আছে, 9830235527 এবং 37। আমি কলকাতা হাওড়া তো বললাম, এবার বাইরের চেম্বারগুলো একটু বলে দিই। সব ডাক্তারবাবুরা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বাইরের জেলাগুলোতে আমাদের এনবিপির চেম্বারে থাকছেন। ক্যানিংয়ে ডক্টর আর দে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে ডক্টর বি শর্মা থাকবেন, মালদায় ডক্টর এস ঘোষাল। সামনের 15-20 দিনের মধ্যে কিন্তু এই চেম্বারগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি বলে দিচ্ছি, মালদায় ডক্টর এস ঘোষাল, বাঁকুড়ায় পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, সিএমডি অফ এনবিপি ইউনানি অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টার ডক্টর বি শর্মা নিজে থাকছেন কিন্তু অবশ্যই দুর্গাপুর চেম্বারে। বোলপুরে ডক্টর ভাদুরী থাকবেন, যিনি আজকে লাইভে আছেন, ডক্টর এস ভাদুরী, তিনি বোলপুর চেম্বারে থাকছেন। কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর বি শর্মা, মেছেদায় ডক্টর এন ভট্টাচার্য, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলিগুড়িতে ডক্টর বি শর্মা থাকবেন শিলিগুড়ি চেম্বারে, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, আসানসোলে ডক্টর বি শর্মা, কাকদ্বীপে ডক্টর এস খান, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, দিল্লিতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন। আর হাওড়া শিবপুরে রেগুলার চেম্বার, কোনো চিন্তা নেই। শিবপুরে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগর, হাওড়ায় তিনটি চেম্বার। কলকাতায় তো বলেই দিলাম, ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রাম। চলে আসি আবার ডায়াবেটিস বা সুগার নিয়ে আলোচনা করছিলাম। কি খাবো, কিরম এক্সারসাইজ করব, কিরম হাঁটাহাঁটি করবো। সুগার মানেই অনেকে অনেক রকম হেঁটেই যাচ্ছেন, এক্সারসাইজ করেই যাচ্ছেন, আবার তার থেকে পায়ে টান ধরছে, বয়স্করা হাঁপিয়ে যাচ্ছেন,
তো সবার জন্য সবটা নয়, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে আমাদের এগোতে হবে। ডক্টর বাদুড়ি আছেন তো, সুগারে কি কি ধরনের খাদ্য খাবার, এক্সারসাইজ, লাইফস্টাইল ম্যানেজমেন্টটা কিভাবে হবে সেটা একটু বলে দিন। দেখুন, প্রথমে আরেকটু আলোচনা করে নেব যে কিছু কিছু সিমটম আছে হ্যাঁ। যেগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে হয়তো আমাদের এই ডায়াবেটিসের সমস্যাটা এসছে। কারণ দেখুন, এটাকে বলা একটা সাইলেন্ট কিলার, কারণ মানুষ বুঝতেই পারে না কখন এই সমস্যাটা তার হয়েছে, এবং আলটিমেটলি দেখা যায় যে অন্য কোনো রোগ নিয়ে তার ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন পরীক্ষা করতে দিল সুগার, তখন দেখা গেল যে সুগার ধরা পড়েছে। তো এর জন্য কিছু সাইন সিমটম আমাদের আছে, সেই সিমটমগুলো বলি। প্রথম যে ব্যাপারটা দেখা যাবে যে বারে বারে প্রস্রাব হওয়া। দেখুন, একটা ব্যাপার আছে, আপনি খুব জল খাচ্ছেন, শরীর অত জল দরকার নেই বের করে দিচ্ছে, সেটা একটা। কিন্তু আপনি নর্মাল জল খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার বারে বারে ঘন ঘন কিছুক্ষণ পর পেচ্ছাপ হলো, সারাদিনে ধরুন অনেকবার পেচ্ছাপ হলো, এটা একটা কমন। দ্বিতীয়ত আরেকটা সিমটম দেখা যাবে যে তেষ্টা পেটা। একটা হচ্ছে আপনি পরিশ্রম করছেন, তেষ্টা পাচ্ছে, এটা সাধারণ, এটা হওয়াটা বাঞ্ছনীয়। কিন্তু দেখা যাচ্ছে আপনি জলও খাচ্ছেন, তবু তেষ্টাটা খুব বারে বারে পাচ্ছে, এটা হতে পারে একটা সিমটম। তারপরে আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে বারে বারে খিদে পেয়ে যায়, মানে আপনি খাওয়া দাওয়া করে উঠলেন, কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছে আবার খিদে পেয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু একটা সুগার হয়ে যাওয়ার বা ডায়াবেটিস হওয়ার একটা লক্ষণ হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকের মধ্যে খুব ক্লান্তি ভাব চলে আসে। আপনি হয়তো খাওয়া দাওয়া করছেন, রেস্ট নিচ্ছেন, তবু সারাদিনই যেন কেমন একটা ক্লান্তি ভাব লাগছে, এটা হতে পারে। হঠাৎ করে ওজন কমে যাওয়া, এটা একটা কিন্তু এই ওজন, ধরুন আপনি ওজন কমানোর জন্য কোনো চেষ্টা করেননি, আপনি জানেনও না যে আপনার কোনো শরীরে অসুস্থতা আছে কিনা, কিন্তু দেখা যাচ্ছে হট করে আপনার ওজন কমে গেছে, এটা একটু কিন্তু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু এটা হতে পারে যে আপনার ডায়াবেটিস হয়েছে। আরেকটা সিমটম হতে পারে যে আপনার পায়ে হাতে একটা ঝিনঝিন ভাব, হাতে পায়ের গোড়ালি, পায়ের পাতায়, হাতে এগুলো অনেক সময় দেখবেন ঝিনঝিন ঝিন ভাব, অস্বস্তি হচ্ছে, জ্বালা করছে, এরকম একটা সেন্সেশন হতে পারে। ঠিক আছে, মানে অসার একটা ভাব আসতে পারে। আচ্ছা, তারপরে আবার এমনও হতে পারে যে ধরুন আপনার কোথাও কেটে গেছে পায়ে, ধরুন একটা কোনোভাবে কেটে গেছে, সেই কাটাটার ঘাটা শোকাচ্ছে না। তারপরে এমন হতে পারে যে স্কিনের মধ্যে ইনফেকশন চলে আসতে পারে তাড়াতাড়ি, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হঠাৎ করে হয়ে যাচ্ছে। এই সিমটমগুলো কিন্তু আপনি মানে আপনাকে জানান দিচ্ছে যে আপনার হয়তো বা সুগার হয়ে গেছে বা ডায়াবেটিস হয়েছে। এরকম কোনো সিমটম, একটা দুটো সিমটম থাকলে আপনারা এসে কিন্তু অবশ্যই একবার আমাদের সাথে যোগাযোগ করবেন। হতে পারে এটা অন্য কোনো কারণে হচ্ছে, কিন্তু চান্স থাকে যে এটা হয়তো আপনার ডায়াবেটিস হয়েছে। ঠিক। আচ্ছা, আবার ফোন নিয়ে আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি এয়ারপোর্ট থেকে বলছি, সত্যজিৎ রায়। বলুন কি প্রবলেম বলুন। আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে নয়, আমি ব্যক্তিগত একটা জেনারেল কোশ্চেন করতে চাই ডাক্তারের কাছে। সেটা হচ্ছে অ্যালকোহল কিংবা স্মোকিং আমি দুটোই করি, অ্যালকোহল কনজাম কিংবা স্মোকিং দুটোই করি। তো এটা থেকে সুগার হওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে? আই এম রানিং নাও 40 ইয়ার্স। হ্যাঁ, দেখুন, এই যে 40 বছরের ব্যাপারটা, এটা একটা কিন্তু যেই বয়সটা, এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে, এখানে ডায়াবেটিক কন্ডিশন হওয়ার চান্সেস থাকে যদি আপনার কোনো ভেতরে সমস্যা থেকে থাকে। এবং দেখুন, এই যে আমাদের যে টোবাকো বা যেটা স্মোকিং, সেটা কিন্তু একেবারে হেলদি নয়। এটা শুধু সুগার বাড়ানোর ব্যাপার না, এটা কিন্তু আপনার কার্ডিয়াক প্রবলেমও নিয়ে আসতে পারে, কারণ এটা কোলেস্ট্রলও বাড়িয়ে দেয়। ঠিক আছে। আর যেটা আপনি অ্যালকোহলের কথা বলছেন, অ্যালকোহলে দেখুন এটার মধ্যে কিন্তু এই যে মানে এটা হুইস্কি হোক বা যাই হোক, এটা অ্যালকোহল থাকে, স্পিরিট থাকে। ঠিক আছে, এর মধ্যেও কিন্তু সুগারের মাত্রা থাকে। এটা কিন্তু অনেক ট্রিগার আপ করে আপনার কি বলে ডায়াবেটিস হওয়ার কারণে। অনেকের দেখবেন, আমি বলে দিচ্ছি, যে অ্যালকোহল রেগুলার খাচ্ছে, তার চেহারা খুব ভারী। ঠিক আছে, এবং ঘাড়ের পেছনে দেখবেন একটা কালো দাগ আছে, তাদের কিন্তু 90% চান্স আছে তাদের সুগার হওয়ার। কেন? একটা আর একটার সাথে রিলেটেড। যখন আপনি এক্সেসিভ অ্যালকোহল খাবেন বা রেগুলার অ্যালকোহল খাবেন, দুটো ব্যাপার হচ্ছে, আপনার লিভারকে ড্যামেজ করছে, আর বডিতে আপনার কিন্তু ফ্যাট স্টোর হয়। এর জন্যই দেখবেন যাদের অ্যালকোহল খায়, বিশেষ করে পুরুষদের কথা বলছি, তাদের হয়তো চেহারা চিপচিপে কিন্তু পেটটা মোটা হয়ে আছে, ফুলে আছে। ঠিক আছে, ওটা হয় কারণ ফ্যাট ডিপোজিশন হয়। এটা গেল। তো যেখানে ফ্যাট ডিপোজিশন হচ্ছে, সেখানে কিন্তু সুগারের মাত্রা বাড়ার চান্সেস অনেক বেশি থাকে। তো সবচেয়ে ভালো হচ্ছে এটাকে অ্যাভয়েড করুন, তাতে আপনি কিন্তু অবশ্যই সুস্থ থাকতে পারবেন। ঠিক। কেউ আছেন কি? হ্যালো। আচ্ছা,
করুন পরপর ফোন, আমাদের লাইন খোলাই আছে। আপনারা হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন 9830235527 অথবা 37। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, এবং লা এলিগেন্স হচ্ছে তাদেরই একটি উইং, যেখানে কিন্তু চুল এবং হেয়ার এবং স্কিন, চর্ম চামড়ার ক্ষেত্রে এবং চুলের ক্ষেত্রে ভীষণ সুন্দর দুর্দান্ত ট্রিটমেন্ট হচ্ছে লা এলিগেন্সের আন্ডারে। আচ্ছা, কে আছেন এবার দেখি আবার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ যোগেশ বিশ্বাস এখানে বলছিলাম উড়িষ্যা থেকে। বলুন। হ্যাঁ বলছিলাম আমি মানে এনবিপিতে মানে গিয়েছিলাম আমার কিছু মানে সমস্যার জন্য। তো এখন অনেকটা আমি মানে ভালো আছি। মানে আমি কি জানতে, হ্যাঁ আপনার কি সমস্যা হয়েছিল? হ্যাঁ না, কি সমস্যা নিয়ে এসেছিলেন তাই পেটের বলুন। সমস্যা, পেটের সমস্যা, আচ্ছা, পেটের সমস্যা। মানে ঠিকঠাক ভাবে আর কি মানে পায়খানা মানে হচ্ছিল না, আর আর কি মানে পাতলা পায়খানা মানে হচ্ছিল। আচ্ছা, তো ওইটার জন্য আমি মানে গিয়েছিলাম, এখন অনেকটা মানে ভালো আছে। আচ্ছা, এখনো কি আপনার ওষুধ চলছে না ওষুধ বন্ধ হয়ে গেছে? না 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 না, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি সুস্থ আছেন, পায়খানার যে প্রবলেমটা ছিল ওগুলো ঠিক হয়ে গেছে? অনেকটা মানে সুস্থ আছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না মানে আপনার এখন সুস্থ হয়ে গেছেন, ওই প্রবলেমটা আর নেই তাই তো? না, কিন্তু আমার একটা অন্য মানে প্রবলেম মানে হচ্ছে, সেটা হচ্ছে আমি মানে মাঝে মাঝে দেখতে খাবারটা মানে ঠিকঠাক ভাবে মানে হজম মানে হচ্ছে না। হজম হচ্ছে না? আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি তো আমাদের পুরনো পেশেন্ট, আপনার তো হেল্পলাইন নাম্বারটা রয়েছে, ওখানে একটা ফোন করুন, ঠিক আছে? ওখানে ফোন করে আপনার সমস্যাটা বলুন এবং একবার এসে চেক আপ করিয়ে নিন। পুরনো প্রেসক্রিপশনটা থাকলে সেটাও নিয়ে আসবেন, তাহলে আরো সুবিধা হবে, ঠিক আছে? এসে একবার দেখিয়ে নিন যে আগের ওষুধটা কি আরেকটু কন্টিনিউ করার দরকার ছিল, নাকি ওটা চেঞ্জ করে অন্য কিছু ওষুধ দিতে হবে, তাহলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে। আর যে সবচেয়ে বড় কথা, ওষুধের পাশাপাশি আমরা যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিই সেইগুলো কিন্তু মেনটেন করবেন, তাহলে কিন্তু সেই রোগটা আর ফিরে আসবে না। লাইফস্টাইল ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার যে কোনো রোগকে, এগুলো ক্রনিক ডিজিজকে সুস্থ রাখতে গেলে এবং আর যদি ফিরে না আসে তাহলে লাইফস্টাইল একটু মেনটেন করতে হয়, সেগুলো করবেন, দেখবেন তাহলে আর একবার মানে খুবই ভালো আছে, আগের থেকে অনেকটা মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। বাহ, খুব ভালো, এটা আমাদের খুব ভালো লাগছে শুনে। তবে একবার দেখিয়ে নিন, তাহলে ভালো হবে। এই জন্য যে আপনার প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে যে আগের ওষুধটা কিছু কি দিতে হবে নাকি নতুন কোনো একটা ওষুধ দিলে এখন যে সমস্যাটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ফোন করার। আগের সমস্যাটা কমে গেছে, আবার এই গ্যাস অম্বল অ্যাসিডিটি, এটাও পেটের সমস্যা কমিয়ে দেবেন ডাক্তারবাবুরা। এনবিপিতে আসুন, আপনি তো পুরনো পেশেন্ট, কোনো চিন্তা নেই। হেল্পলাইনে ফোন করে আপনার কাছাকাছি চেম্বার যেটি ছিল যেখানে এসছেন সেখানে আরেকবার এসে দেখা করুন, আপনি অবশ্যই সুস্থ হবেন। নানান বিষয় নিয়ে আমরা ফোন পাই, নানান রোগে আক্রান্ত আপনারা পেশেন্টরা, দর্শকরা, আপনারা জেনে নিতে পারছেন ঘরে বসেই টিভি পর্দায় প্রোগ্রাম দেখছেন এবং ফোন করে আপনারা কিন্তু অনেকটাই জেনে নিতে পারছেন। এবং তারপরেও যদি একদম মনস্থির করেন যে না এনবিপিতে আসবো, আয়ুর্বেদের মাধ্যমে সেরে উঠবো, নিজেকে সারিয়ে তুলবো বা পরিবারের কাউকে সারিয়ে তুলবো, আপনি অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন। হেল্পলাইন নাম্বারটা তাই বলি সব সময় লিখে রাখুন। একদম শেষের পর্যায়ে গিয়ে আমরা কিন্তু ইন্টারভিউ পার্টগুলো শুনবো, কেননা প্রত্যেক দিনই আমরা চেষ্টা রাখি যে আমাদের পেশেন্টরা যারা এনবিপিতে আসেন কতটা উপকৃত, কি বলছেন তারা, সেগুলোও তো জানানো দরকার আপনাদের। লাইভে তো বসি আমরা, আপনাদের ফোন নিয়ে কথা হয়, কিন্তু যারা উপকার পেয়েছেন তারা কি বলছেন জেনে নেবো। এই যে এক্ষুনি ফোন করলেন, আইবিএস এর সমস্যা, বোধহয় পেট খারাপ হচ্ছিল, কখনো কনস্টিপেশন, পায়খানা হচ্ছিল না, আবার কখনো লুজ মোশন, এটা সেরে গেছে এনবিপিতে এসে, এখন একটু আবার গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে। তো সেই জায়গায় ডাক্তার ভাদুরী ছিলেন আজকে লাইভে, তিনি বলে দিলেন আরেকবার একটু যোগাযোগ করতে, সবটাই পুরনো প্রেসক্রিপশন এনে দেখালে আপনি আবার উপকার পেতে বাধ্য, উপকৃত হবেন, আপনার এই সমস্যাটাও কমে যাবে, আগেরটা যেমন সেরে গেছে এটাও সেরে যাবে। আজকে ডায়াবেটিস সুগার নিয়ে আলোচনা করছিলাম, ডক্টর ভাদুরী সিমটমস গুলো বলে দিলেন, কি ভাবলে মানে কি দেখতে পেলে আপনি বুঝবেন যে না আমার সুগার হলেও হতে পারে, আমাকে ইমিডিয়েট রক্ত পরীক্ষাটা করিয়ে দেখে নিতে হবে। তো এবার ডাক্তারবাবু কি করণীয়? এবার দেখুন, আমি আরেকটা কথা বলছি, এইবার একটু সাবধান করা যে কি কি রোগের দিকে চলে যেতে পারে, যে সুগারের প্রবলেম হলে বা ডায়াবেটিস হলে একটু মন দিয়ে এগুলো মাথায় রাখবেন, কারণ বড় রোগ কিছু আসার সংকেত কিন্তু পাওয়া যায় যদি ডায়াবেটিস হয় কারো।
আমি হার্টের কথা যদি বলি, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে রক্তের যে ভেসেলসগুলো, আর্টারিসগুলো, সেগুলোকে কিন্তু সুগার হলে বা ডায়াবেটিস থাকলে সেগুলোকে ড্যামেজ করে, শক্ত ভাব করে দেয়, জায়গা কনস্ট্রিকশন তৈরি করে, মানে ভেতর দিয়ে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, ঠিক আছে, কারণ ওখানে সুগার জমতে থাকে, পলি পড়তে থাকে, এবং দেখা যায় সেখান থেকে অনেক সময় কিন্তু হার্টের অসুখ দেখা যায়, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো কিন্তু রোগ হতে পারে। আবার দেখুন, এটাই কিডনিকে এফেক্ট করে। কিডনিকে এফেক্ট করলে কি হয়, কিডনি ড্যামেজ করে, আমরা জানি যেটা সুগার থেকে। কিডনির তখন আমরা বলি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি, ঠিক আছে, এই রোগটার নাম হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। আমাদের যে কিডনির মধ্যে যদি এই সুগারগুলো তো সারা ব্লাড যেখানে যেখানে যায় সব জায়গায় এগুলো ঘুরে বেড়ায়, এবং এক একটা অর্গানকে এটা স্লো পয়জনের মতো ক্ষতি করে এবং একটা টাইমে মানুষকে শেষ করে দিতে পারে, ঠিক আছে। সুগার নিজে কিছু শেষ করে না, ও অন্যদের অর্গানগুলোকে শেষ করে দেবে, এবং যেই অর্গানগুলোকে শেষ করে দেবে তাহলে মানুষ এমনিই শেষ হয়ে যাবে। তারপরে অনেক সময় এটা কি হয়, চোখকে অ্যাটাক করে, রেটিনার ওপরে এফেক্ট ফেলে, তখন চোখের যে ভিশন ব্লার হয়ে যায়, মানে আবছা আসতে থাকে, এটাকে বলা হয় রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে যায়। অনেক সময় নার্ভের ওপরে এফেক্ট করে, সে নার্ভের ওপরে কি হয়, নিউরোপ্যাথি হয়, নার্ভ কি হয়, পা একদম দেখা যায় কোনো সার নেই, সে যখন হেঁটে যাচ্ছে সেভাবে আমি স্পঞ্জের ওপর দিয়ে হয়তো হাঁটছি, এরকম ফিলিংস হয় এক একজনের, ঠিক আছে। তারপরে কি হয়, স্কিন ডিজিজ, যেটা বলছিলাম, স্কিন ডিজিজ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো পড়ে অনেক সময় হয়ে, অনেক সময় কি হয় যে আমরা হয়তো বুঝতে পারছি না স্কিনের মধ্যে ইনফেকশন হয়েছে, সঙ্গে থাকুন, ইনফেকশন হয়েছে, কেন সারছে না, পরে গিয়ে টেস্ট করে দেখা হলো যে সুগার আছে বলে এই প্রবলেমটা হচ্ছে। আবার অনেকের এরকম হচ্ছে, কেটে গেছে, আমি যেটা বলছিলাম, কেটে গেলে শোকাচ্ছে না, সেটা না হতে হতে অনেকের গ্যাংগ্রিন হয়ে যায়, মানে পা কেটে বাদ দিয়ে দিতে হবে, ঘা পচে যায়। তো এইসব যদি এড়াতে হয়, যখনই একটু মনে হচ্ছে আপনার সুগার হয়েছে, আপনি ফিল করছেন, মানে অন্য কোনো রোগ দেখাতে গিয়ে ওটা এসছে, অথবা যে রিপোর্টগুলো আপনার মানে সিমটমগুলো বললাম ওগুলোর মধ্যে একটা দুটোও আছে, চট করে চলে আসবেন, দেখাবেন, তাড়াতাড়ি এটা সেরে যায়। যদি আপনি সত্যিকারের ট্রিটমেন্টটা সুন্দর করে করেন, খুব অল্প দিনেই দেখবেন আপনি রেজাল্ট পাচ্ছেন। বাহ, কেউ একজন অপেক্ষায় আছেন ফোনে, আবার দেখে নি কি কি ভয়াবহতা হতে পারে সুগারের প্রপার ট্রিটমেন্ট না হলে, সেটাও কিন্তু ডক্টর ভাদুরী অ্যালার্ট করে দিলেন। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। শুভ অপরাহ্ন। হ্যাঁ বলুন, শুভদীপ রাও বলুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় কথা বলছি, ফ্রম আলোকবাজার। আচ্ছা বলুন। সমস্যা হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথায় ভুগছি। আমি ডাক্তার দেখিয়েছি অনেক, আমি এক্স রে রিপোর্টও করিয়েছি। আমি এই মুহূর্তে ডাক্তারের নাম বা ওষুধের নাম বলছি না, অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। বয়স কত? বয়স 34+। আমার কাজটা কিন্তু সবসময় বসেও না, দাঁড়িয়েও না, চালাতে হয়, কিছুক্ষণ বসেও থাকতে হয়, বা অনেক সময় দাঁড়াতেও হয়। আচ্ছা, আপনি যে এক্সরে করেছেন, রিপোর্টে কি এসছে হাঁটুর? রিপোর্টে যেটা ডাক্তার জানালো যে কোনো একটা জায়গায় হালকা চোট লেগেছিল, সেই চোটের কারণে সেখানে মাংসপেশি কিছু একটা হয়েছে, মানে আমাকে ক্লিয়ার উনি বলেননি। আচ্ছা, তো আমার হয়তো বোঝার কোনো ভুল হতে পারে। আচ্ছা শুনুন, হয়তো বলেছেন, আমি বুঝতে পারি। আপনার সামনে কি এগুলো তো আমাদের মতো যারা পাবলিক, তাদের তো সমস্ত কিছু বোঝা সম্ভব নয়, কারণ আমরা তো নিজেরা ডাক্তার নই, ডাক্তার যেটা বলে সেটাই করি। হ্যাঁ, না আমি একটা কথা বলছি, আপনাকে কি যে এক্সরে রিপোর্ট করিয়েছিলেন সেই রিপোর্টটা আপনার কাছে আছে? হ্যাঁ, রিপোর্ট আছে, আমি ওষুধ খেয়েছি। আচ্ছা, একটা কাজ, ফিজিওথেরাপি দিয়েছিল, ফিজিওথেরাপি করেছি, ব্যায়াম ট্যায়াম করেছি, কোনো কাজ হয়নি। ব্যথা কি এখন রেগুলার হয়? একেবারেই যে কাজ হয়নি তা না, কাজ হয়েছে, কিন্তু আবারও পরবর্তীকালে সমস্যা এসে গেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এর সবচেয়ে ভালো উপায় যেটা আছে আমাদের আয়ুর্বেদায় পঞ্চকর্মা থেরাপির আছে, ঠিক আছে। আপনার একটা কাজ করতে হবে, আপনি ওই পুরনো রিপোর্টটা নিয়ে আমাদের কাছে আসুন। আপনি যেহেতু আলোকবাজার বাড়ি হলে আমার, আপনার কাছাকাছি মধ্যমগ্রাম বা আপনি বেলুর পেয়ে যাবেন, বেলুর, আলমবাজার থেকে বেলুর, আপনি তো স্মৃতির মোড়ের ওদিকের কথা বলছেন তো? দক্ষিণেশ্বরের কাছাকাছি আলমবাজার, ওখানে বেলুর পেয়ে যাবেন। বেলুরে আপনাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা কি মাস 3-4 বা 6 মাসের মধ্যে আমি সুস্থ হতে পারবো? এটা দেখুন পুরোটাই নির্ভর করবে যে আপনার কি কন্ডিশন আছে তার উপর, ঠিক আছে। আপনাকে সামনাসামনি না দেখে
পুরোটা আমি এইভাবে স্যাঙ্গুইনলি বলতে পারবো না, তবে অ্যাপ্রক্সিমেটলি একটা অল্প দিনের মধ্যে, যদি কন্ডিশন খুব সিভিয়ার না থাকে, অল্প দিনে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন। আচ্ছা আপনি রিপোর্ট নিয়ে একবার চলে আসুন, আমাদের এখানে ডাক্তারবাবুরা দেখে আপনাকে প্রপার গাইডেন্স দেবে এবং ট্রিটমেন্ট করবে, দেখবেন আস্তে আস্তে রিকভারি হবে। ধন্যবাদ। ধন্যবাদ। একটু রিপোর্টগুলো নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। পায়ের প্রবলেম অবশ্যই কিন্তু ডাক্তারবাবু বলেও দিলেন আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে এনবিপিতে। আয়ুর্বেদে এটি একটা ভীষণ স্বনামধন্য একটা ট্রিটমেন্ট পদ্ধতি, সেটা এনবিপিতেও হয়। এনবিপি ইউনানিয়া ডায়াবেটিস রিসার্চ সেন্টার 9830235527 এবং 37 দুটো নাম্বার খোলা। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগর। কলকাতার রেগুলার চেম্বার, প্রতি সপ্তাহে এগুলো চেম্বার রয়েছে কিন্তু হাওড়া কলকাতায়, কলকাতা ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা এবং মধ্যমগ্রামে আপনাদের চেম্বার। বাইরের চেম্বারগুলো আরেকবার আমি চট করে বলে দিই। রিসেন্টলি আপনারা এই চেম্বারগুলোতে কোন কোন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। ক্যানিং এর সামনেই চেম্বার আছে, ডক্টর আর দে থাকবেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর বি শর্মা, মালদায় ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে ডক্টর এ হালদার, দুর্গাপুরে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে ডক্টর বি শর্মা, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য, বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরেও ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদার, আচ্ছা শিলিগুড়িতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, জামশেদপুর টাটায় ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া অবশ্যই কিন্তু গঙ্গারামপুর, তারপর কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, আসানসোলে ডক্টর বি শর্মা, আর পাচ্ছেন আপনারা কাকদ্বীপে ডক্টর এস খানকে, পুরুলিয়াতে ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার, দিল্লিতে থাকবেন ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আচ্ছা এছাড়া কিন্তু অবশ্যই কিন্তু আগরতলায় ডক্টর বি শর্মা, শিলচরে ডক্টর বি শর্মা এবং গুয়াহাটিতে ডক্টর এস হালদার। গুয়াহাটিতে পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, মালদায় ডক্টর এ হালদারকে, আর ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বাইরের চেম্বারগুলো আমি বলে দিলাম, সামনের 15-20 দিনের মধ্যে এই চেম্বারগুলোতে এই ডাক্তারবাবুদের বাইরে পাচ্ছেন আপনারা। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কি রোগ হয়েছে বলুন, ডক্টর ভাদুরী আছেন লাইভ প্রোগ্রামে। হ্যাঁ লাইভ প্রোগ্রামে আমি বলছি এই আমার হার্টের প্রবলেম আছে, হ্যাঁ ব্লাড আছে, ওখানে গেলে পরে ব্লাড কাটা পরিষ্কার করা যাবে? ব্লক আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হার্টে ব্লকেজ। হার্টে ব্লকেজ আছে, আপনি দেখিয়েছেন নিশ্চয়ই ডাক্তারবাবুকে? আমি অ্যালোপ্যাথি করেছি, অ্যালোপ্যাথি বললো যে হ্যাঁ এখন ওষুধ খেতে হবে। হ্যাঁ ওষুধ তো সব প্যাথিতেই খেতে হবে। আমি যেটা বলছি শুনে নিন, আপনার যে ব্লকেজ আছে তার যে রিপোর্ট করেছেন, ঠিক আছে, সেই রিপোর্টটা নিয়ে আমাদের কাছে আসবেন। বর্ধমানে আপনি চেম্বার আছে। হ্যাঁ বর্ধমানে চেম্বার আছে, হেল্পলাইন নাম্বারে জেনে নিন কবে বর্ধমানে আমাদের চেম্বার আছে, সেখানে গিয়ে রিপোর্টটা দেখাবেন এবং যদি প্রেসক্রিপশন থাকে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। যদি প্রেসক্রিপশন থাকুক না থাকুক, আপনি এখন যেটা চাইছেন, আপনার কথায় যেটা বোঝা গেল যে আপনি অ্যালোপ্যাথি বলেছে সারা জীবন ওষুধ খেতে হবে, এটা আয়ুর্বেদে সারবে কিনা, তাই তো? হ্যাঁ 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 এটার জন্য আপনার একবার আসতে হবে, রিপোর্টটা নিয়ে আসবেন, ডাক্তারবাবুরা দেখবে কি হয়েছে না হয়েছে, সেই অনুযায়ী আপনার চিকিৎসা করলে দেখবেন আস্তে আস্তে সমস্যাটা কিন্তু সমাধান হতে থাকবে। তবে এটাকে ফেলে রাখবেন না, কারণ যত দিন যাবে হয় আপনার ওই সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, আর না হলে যদি এটা ঠিক করতে হয়, পার্মানেন্টলি ঠিক করতে হয়, তাহলে তাড়াতাড়ি আসুন, এসে ডাক্তারবাবুদেরকে এটা দেখান। কত সময় লাগতে পারে? হেল্পলাইন নাম্বারে কল করে নিন, সব একবার বলে দেবে। দেখান, এসে একবার দেখান, রিপোর্ট দেখে আপনাকে দেখে বলে দেবেন কতদিনে আপনি সুস্থ হতে পারবেন। এটা তো ফোনে ডক্টর ভাদুরী এখন কিছুই দেখলেন না, রিপোর্ট না দেখে বলা হ্যাঁ, সম্ভব ওগুলো নয়। আগে থেকে বলা যাবে না, ওগুলো তো আপনাকে না একবার দেখলে আসতে কিভাবে হবে। বলা যাবে? বর্ধমানেই তো চেম্বার, কোনো একদম। চিন্তা নেই। একটু হেল্পলাইনে ফোন করুন, বর্ধমানের চেম্বার নেক্সট কবে আছে নাম লিখিয়ে রাখুন, আপনি চলে আসবেন সেই সময়, এসে রিপোর্ট দেখান, তারপরে কন্ডিশন দেখে ডাক্তারবাবুরা বলে দেবেন কতদিনে আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবু আর বোধহয় বেশি সময় নেই আমাদের হাতে, আমরা একটু জেনে নিই যে কি করণীয়। সুগার হলে ওষুধ তো খাবেই, আমাদের এনবিপিতে তো চিকিৎসা হয়ই, তার পাশাপাশি কেমন ভাবে থাকতে হবে, কি খাদ্য খাবার খাবে, সবটা একটু বলে দিন। দেখুন, প্রথমে আমি বলবো যে কয়েকটা নিয়ম মেনে আপনার চললে, তার সাথে সাথে যদি আমাদের ওষুধ আপনি খান, দেখা যাবে আপনার কিন্তু এই ডায়াবেটিসটা আস্তে আস্তে রিভার্স হচ্ছে। ঠিক আছে, ডায়াবেটিস একটা কিন্তু মেডিকেল কন্ডিশন,
যেটা আমি বলবো যে রোগ না বলে এটা কিন্তু একটা কন্ডিশন। যেহেতু এইটা দেখুন, তার জন্যই কি হচ্ছে, আপনি যখন মেনটেন করছেন ঠিক থাকছে, মেনটেন না করলে বেড়ে যাচ্ছে, তাহলে এই মেনটেন করার ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। কীরকম মেনটেন করতে হবে? আপনি যে খাবার খাবেন সেইগুলো যাতে তার মধ্যে যাতে রিফাইন খাবার না থাকে। রিফাইন খাবার বলতে কি, যেসব খাবারগুলো আপনি দোকান থেকে প্যাকেট থেকে কিনে খান, প্যাকেট করা খাবার, প্যাকেট করা আপনি চিপস, কথার কথা আমি উদাহরণ দিই, চিপস থাকতে পারে, প্যাকেট করা ধরুন বিভিন্ন ধরনের কি বলবো রেডিমেড খাবার থাকতে পারে, এগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেগুলো মানে আজকাল খুব বেশি খাচ্ছে মানুষ, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। তারপরে ধরুন যে সফট ড্রিঙ্কস বা ধরুন এই মদ্যপান, সিগারেট স্মোকিং, এগুলোকেও অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে আপনার মাথায় রাখতে হবে আপনি যে খাবারগুলো খাবেন সেগুলো যাতে যত প্রাকৃতিক উপায়ে তৈরি খাবার হবে তত বেশি আপনার জন্য ভালো, এবং যার গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। এই কথাটা হয়তো সাধারণভাবে সবাই বুঝবে না, কিন্তু এটা হচ্ছে যেই খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় না, একটু সময় লাগে হজম হতে। ধরুন একটা উদাহরণ দিই, আপনি ভাত খাচ্ছেন, সাদা ভাত না খেয়ে যদি আপনি লাল চাল খেতে পারেন, যেটা আমরা বলি ঢেকি চাটা চাল, বা আজকাল নাম হয়েছে সেটা ব্রাউন রাইস, এটা যদি খেতে পারেন আপনার বেশি ভালো। ঠিক আছে? ধরুন ওই রাইসটা আপনি খেতেন 1 কাপ ভাত, ওটা না খেয়ে আপনি এই ভাতটা 1 কাপ খান, এটার ক্ষতি নেই। এটা কিন্তু আরো আপনাকে বেশি হেল্প করবে, কারণ এর মধ্যে ফাইবার যুক্ত আছে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এইভাবে এরকম অনেক খাদ্য খাবারের তালিকা আছে যেগুলো আপনারা আমাদের কাছে এলে কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে দেবো, ডায়েট চার্ট করে দেবো আপনার রোগ অনুযায়ী। আচ্ছা, এটা গেল। তার সাথে সাথে কি হবে, রেগুলার একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করতে হবে, যাতে আপনার একটু হালকা মতো ঘাম ঝরাতে পারেন। সেটা আপনি হেঁটে হতে পারে, সেটা আপনি যোগ অভ্যাস করেও করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, যার যেরকম ভাবে সুবিধা হয়। তবে শরীরকে এমন করবেন না, ধরুন আপনি কারো হার্টের সমস্যা আছে, সে দৌড়ানো শুরু করলো, তাহলে কিন্তু বিপদ হতে পারে। ঠিক আছে? তার জন্য বুঝে আমাদের কাছে আসুন, আমরা গাইড করব কার জন্য কোন রকম ব্যায়াম করলে ভালো হবে। তৃতীয়ত আপনার একটা মাথায় রাখতে হবে যে আপনার মানসিক চাপ কমাতে হবে। চাপ সবারই থাকে, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা মানসিক চাপ আছে, কিন্তু সেটাকে নিয়ে ভুগলে হবে না, তার জন্য সমাধান বার করতে হবে কিভাবে চাপটা কমানো যায়। তার জন্য অনেক পদ্ধতি আছে, মেডিটেশন আছে, তারপরে প্রাণায়াম আছে, যেগুলো আপনার মানসিক চাপকে কমাবে, আপনার যে স্ট্রেস হরমোন সেটাকে বাড়তে দেবে না, আপনাকে আনন্দে রাখবে। সেই ব্যাপারগুলোও কিন্তু আপনার কাজের মধ্যে রাখতে হবে। আরেকটা হচ্ছে ঘুম। ঘুম যাতে রাত্রেবেলার ঘুম ঠিক মতো হয়, মোটামুটি 7 থেকে 8 ঘন্টা একজন প্রাপ্তবয়স্কের ঘুমানো দরকার, সেই জিনিসটা আপনি মেনটেন করুন। যারা ধরুন কাজকর্মের মধ্যে বেশি থাকছেন তাদেরকেও বলবো আপনি রাতে বেশি না জেগে সকালে ভোরবেলা উঠে কাজ করুন, সেটা অনেক বেশি হেলদি। আপনি সারা রাত কাজ করে সকালে ঘুমোলেন 12টা অবধি, কোনো কাজে আসে না সেগুলো। ঠিক আছে? বরঞ্চ আপনার আরো লেথার্জি ভাব হবে, অবশ ভাব হবে, আর দেখবেন ঘুম থেকে ওঠার পরও যেন কোনো এনার্জি পাচ্ছেন না। তো ওগুলো সব যদি আপনি ঠিক মতো করতে পারেন আমাদের ওষুধের পাশাপাশি, দেখবেন আপনি কিন্তু আস্তে আস্তে এই সারা জীবন আর ওষুধ খেয়ে যেতে হবে না এই সুগারের জন্য। আচ্ছা, আবার কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে? অজিত রায় বলছিলাম। হ্যাঁ, কোথা বর্ধমান থেকে? থেকে বলুন। বলুন। বলছি, আমার না মানে বর্তমানে লকডাউনের পর থেকে মানে মুখে না রুচি নেই। ধরুন কোনো খেতে ইচ্ছা হচ্ছে, খেতে যাচ্ছি কিন্তু খাওয়ার সময় খেতে পারছি না। আচ্ছা, আপনার পটি ক্লিয়ার হয়? না, এটা একটুখানি প্রবলেম তো আছে স্যার। আর আপনার খাবারের ধরনটা কেমন, মানে কি, মানে রেগুলার রুটিনে কি কোনটা বেশি থাকে, কি খাবার বেশি থাকে? আমি বাড়ির খাবারই খাই, সন্ধ্যাবেলা একটু প্রকাশ করে একটু বাইরে একটু খাওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম দিনে দুপুর লাঞ্চ ডিনার আমার বাড়ির খাবারই খেতে হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি একটু গাইড করছি, এটা চেষ্টা করে দেখুন, না হলে কিন্তু দেখাতে আসতে হবে। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আপনার খাবারের টাইমটা ঠিক রাখুন, যাতে ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে আপনার ব্রেকফাস্ট হয়। ব্রেকফাস্ট আর লাঞ্চ খাবেন মোটামুটি 1টায়, লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে একটা সিজনাল ফ্রুটস খাবেন মাঝখানের টাইমটা। ধরুন 8টায় খেলেন, এদিকে 1টায় খেলেন, তাহলে মোটামুটি 10টার দিকে একটা ফল খাবেন, সিজনাল ফ্রুটস। ঠিক আছে? এটা খাবেন, যত রসালো ফল খাবেন তত ভালো।
এটা গেল। বিকেলে হালকা টিফিন করুন, একেবারে হালকা, 4টে 5টার দিকে হালকা টিফিন, যাতে যত কম খেতে পারেন। এবং রাতের খাবারটা লেট নাইট না করে মোটামুটি 9টা 9:30টার মধ্যে খেয়ে নিন। আর ঘুমোতে যাওয়াটা, খাওয়ার ঠিক পরপর ঘুমোবেন না বা বিছানায় যাবেন না, একটু অ্যাক্টিভিটিস করুন, কিছু টিভি দেখলে টিভি দেখুন বা কাজ থাকলে কাজ করুন, একটু হাঁটাচলা করুন, করে মোটামুটি 10:30 নাগাদ ঘুমোতে যান। এই সিস্টেমটাকে মেনটেন করুন ফার্স্ট। তার সাথে জলের পরিমাণটা ঠিক রাখুন। যে কোনো খাবারের আধ ঘন্টা আগে আর আধ ঘন্টা পরে জল খাবেন, মাঝখানের টাইমটায় খাবেন না। সারাদিনে মোটামুটি আপনার যা ওজন সেটা 50 ml করে যদি ক্যালকুলেট করেন যেটা হবে সেই সংখ্যার জল খান। মানে 60 কেজি হলে 3 লিটার, 50 কেজি হলে 2.5 লিটার, 70 কেজি হলে 3.5 লিটার। এই হিসাবটা মেনটেন করুন, ক্যালকুলেট করে নিন একটু, এটা করুন। তার পাশাপাশি এবার বলবো, আপনার যে খাদ্য খাবার, আপনি বললেন ঘরোয়া খাবারগুলোই বেশি খাচ্ছেন, বিকেলে একটু বাইরের খায়। বিকেলের বাইরের খাবারটায় এই যে তেলে ভাজা খাবার, ওগুলোকে একটু অ্যাভয়েড করুন। আপনি মুড়ি খান, তার সাথে একটু ছোলা সেদ্ধ খেয়ে নিতে পারেন, বা শুকনো ছোলা একটু খেয়ে নিলেন। এই ধরনের খাবারগুলোকে একটু চেষ্টা করুন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার দেখুন মুখের মধ্যে আবার আমাদের টেস্ট বার্ড থাকে, ঠিক আছে, যেটা আমাদের স্বাদ বুঝতে সাহায্য করে। আমাদের 6 রকম যে টেস্ট আছে, সব রকমগুলোই কিন্তু খেতে হবে। আপনার তেতোও খেতে হবে, আপনার মিষ্টিও খেতে হবে, আপনার ঝালও খেতে হবে, নোনতা খেতে হবে, কষা খেতে হবে, টক খেতে হবে। এই সব রকম জিনিস কিন্তু আপনার খেতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। একদিনে সবগুলো হবে না, আজকে 2 রকম, কালকে 2 রকম, পরশুদিন অন্য 2 রকম, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2 রকম 3 রকম মিশিয়ে মিশিয়ে খাবার তৈরি করে খাবেন। তাহলে দেখবেন আপনার যে মানে টেস্ট বার্ডস গুলো, ওগুলো অ্যাক্টিভ হবে। তখন দেখবেন আপনার খাওয়ার ইচ্ছেটাও বাড়বে, আর এইভাবে টাইম মেনটেন করে খেলে আপনার খিদেটাও পাবে। আচ্ছা, ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। আর 2 মিনিট আছে, তারপর আমরা ইন্টারভিউ পার্টে চলে যাব। কে কেমন আছেন এনবিপিতে এসে, সেগুলো তো জানা খুব দরকার। আপনারা এত মানুষ ফোন করেন দূর দূরান্ত থেকে। আমাদের প্রোগ্রামগুলোর সার্থকতা এখানেই যে আমরা লাইভে বসে আপনাদের সাথে কথা হয়, ডাক্তারবাবুরা সুপরামর্শ দেন। এর পাশাপাশি হেল্পলাইন নাম্বারটা তো থাকেই খোলা। আপনারা সকাল 10টা থেকে রাত 10টা কথা বলবেন, যে আপনার যার যেখানে আসতে সুবিধা হবে একটু ফোন করে নেবেন, নাম লিখে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। যে রোগেই ভুগুন না কেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আজকে ডায়াবেটিস নিয়ে অনেকটা আলোচনা হলো। ডক্টর ভাদুরী আজকে ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে অনেক আলোচনা করলেন। আপনারা আশা করি ভীষণ উপকৃত হয়েছেন। ডায়াবেটিস রোগ দিনে দিনে বাড়ছে, এবং অবশ্যই কিন্তু আমাদের ভীষণ সজাগ হতে হবে, অ্যালার্ট হতে হবে, কনসিয়াস হতে হবে, ডায়াবেটিস একদম যাতে নিয়ন্ত্রণে থাকে। সুগার হলেই ভয় পাবেন না, ডাক্তারবাবুরা আছেন, ট্রিটমেন্ট আছে, পঞ্চকর্মা ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদে একদম নর্মাল করে দেওয়া হচ্ছে। এনবিপিতে অনেক পেশেন্ট সুগার নিয়ে ভুগছেন এবং তারা আসছেন, এবং তারা কিন্তু ভীষণভাবে উপকৃত। আমরা ফোনও পাই, যারা উপকার পাচ্ছেন তারা কিন্তু আমাদের অনেক সময় ফোন করেন প্রোগ্রামে। আমরা ভালো লাগে আপনাদের এই মানে এগুলো পেয়ে, আমাদের মতামতগুলো পেয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে খুব সাহায্য হয়। আপনারা 9830235527 এবং 37 নাম্বারটা লিখে নিন। কলকাতা এবং হাওড়ায় রেগুলার চেম্বার আছে, কোনো চিন্তা নেই। আর অবশ্যই কিন্তু বাইরের চেম্বারগুলো 15 দিন অন্তর অন্তর সব ডাক্তারবাবুদের আমরা পেয়ে যাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে। আর লা এলিগেন্স তো রয়েছেই আমাদের এনবিপির একটি উইংস, যেখানে চুল এবং ত্বক অর্থাৎ হেয়ার এবং স্কিনের সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়। ডক্টর ভাদুরী নিজে থাকেন, আজকে যিনি লাইভে আছেন আমাদের সাথে, তিনি নিজে কিন্তু দায়িত্বে রয়েছেন লা এলিগেন্সের, এবং চুল এবং স্কিনের ভীষণ ভালোভাবে ট্রিটমেন্ট হচ্ছে। পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিন যারা সুগারে ভুগছেন, এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জন্যই তো আমাদের এত অনুষ্ঠান করা, এত ডাক্তারবাবুদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা এনবিপির পক্ষ থেকে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যাদের ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে কিন্তু। ফোন নাম্বার লিখেছেন, আর সব চেম্বার খোলা। নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন, চলে আসবেন, এবং আপনাদের জন্যই আমাদের এই সুন্দর অনুষ্ঠান এত ভালোভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। প্রতিদিন অনুষ্ঠান টিভি চ্যানেলে নিয়মিত দেখছেন, এবং পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা থাকে প্রোগ্রামগুলো। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু আমাদের প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন। আপনারা ফোন নাম্বারে ফোন করে নেবেন। সবসময় লাইভে হয়তো চান্স নাও পেলে কোনো চিন্তা নেই, আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে আপনার যে রোগ হয়েছে আপনি জেনে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। ডাক্তারবাবুরা সবাই কিন্তু ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডক্টরস, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা এনবিপিতে পাই। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবার বিদায় নেওয়ার পালা। আর অবশ্যই ডক্টর ভাদুরীকে অনেক ধন্যবাদ জানাবো, এবং আমরা এবার একটু স্টুডিও থেকে বাইরে চলে যাব। পেশেন্টরা কে কি বলছেন, ইন্টারভিউ দিয়েছেন, সেগুলো শুনবো।
আবার পরবর্তী অনুষ্ঠানে ফিরবো, আপনারা সঙ্গে থাকুন। ডক্টর ভাদুরী ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম ইয়ে আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না। মাথা, পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে